আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার কথা শুনেই স্পর্শ আমার দিকে এগিয়ে আসলো, দুহাত আমার দুগালে রাখলো, অতপর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। কান্না করতে করতে তো দেখি চোখগুলো ফুলিয়ে ফেলেছো, একটু ভালো লাগছে না? তোমার পুরো মুখ সাদা কালো হয়ে আছে, চোখের কাজল লেপটে কি বিশ্রী অবস্থা হয়েছে। 2 ঘন্টায় এই অবস্থা। আমি যদি আর কোনোদিন ফিরে না আসতাম তখন কি করতে তুমি? তখন তো মনে হয় পাগল হয়ে যেতে। আমি অবাক নয়নে স্পর্শের দিকে তাকিয়ে আছি, কেমন কৌতুক সুরে কথাগুলো বলছে। আমি কপট রাগ দেখিয়ে বললাম, এসব কি কথাবার্তা? আপনি আর কোনোদিন ফিরে কেন আসবেন না? কেন? আপনি আমায় ছেড়ে কোথায় যাবেন? আমায় ছেড়ে কোথাও যেতে পারবেন আপনি? স্পর্শ আমার কথা শুনে আমার কপালে ভালোবাসার পরশ দিল, তারপর বলল, তোমাকে আমি খুব বেশি ভালোবাসি, কখনো আমাকে ভুল বোঝো না। স্পর্শের কথা শুনে আমার বুক কেঁপে উঠল। ভালোবাসি বলেছে, তাও যেন একটা ভয় তার মধ্যে। সেই ভয়টা দেখে আমার বুকটা কাঁপছে। শ্বশুর বাড়িতে আসতেই হইচই বেড়ে গেল। স্পর্শ আমার হাত ধরে বাইরে বের হতে যাবে, তখনই তার ফোন বেজে উঠল। আমি স্পর্শের ফোনের দিকে আজ চোখে তাকাতে যাব, স্পর্শ কেমন লুকিয়ে ফোনটা দেখে কেটে দিল। আমি সন্দিহান চোখে তাকিয়ে আছি, কিন্তু সাথে সাথেই সন্দেহ দূর করে ফেললাম। আমি আর আগের মতো অভিমান করব না স্পর্শের উপর। তিনি আমাকে খুবই ভালোবাসে আমি জানি। শুধু শুধু আজ চিন্তা করে নিজেও কষ্ট পাই, ওকেও কষ্ট দিই। স্পর্শ ফোন অফ করে আমাকে ধরে গাড়ি থেকে নামালো। শাশুড়ি মা আমাকে একটা গলায় হার পরিয়ে দিল। হালকা নিয়মকানুন শেষ করে আমাকে ভেতরে আনা হলো। স্পর্শের কোলে চড়েই আমি ভিতরে আসলাম। মুহূর্তটা আমার লজ্জায় কেটেছে। ভেতরে আসার পর আমাকে অনেকটা সময় বাইরে সবার বসে কাটাতে হলো। স্পর্শের আর দেখা পাওয়া গেল না। অবশেষে আমাকে স্পর্শের রুমে আনা হলো। দারুণ একটা পরিবেশ তৈরি করেছে রুমটায় ঢুকেই মনটা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। এটা বুঝি আমার বাসর ঘর? আমি লজ্জা মুখ ঢেকে ব্লাশিং হচ্ছি। সেই মুহূর্তে স্পর্শের ভাবি এসে রুমে ঢুকলো। আমি তাড়াতাড়ি ঠিক হয়ে দাঁড়ালাম। এ কি, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো। বলেই আমার হাত ধরে রুমের ভিতরে নিয়ে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। রুমটা ভালো করে দেখে বলল, পছন্দ হয়েছে? আমি লজ্জা মিশ্রিত মুখে মাথা নাড়লাম। ভাবি তা দেখে হাসলো আর বলল, এবার বসে থাকো তোমার বরের জন্য। সে তো বাসাতেই নাই, কোথায় চলে গেছে কে জানে, ফোনও তুলছে না। আজ এমন কেন করছিস স্পর্শ কে জানে? যে মেয়েকে বিয়ে করার জন্য এত পাগল, এই যে রুমটাও নিজের হাতে সাজিয়েছে, কিন্তু হঠাৎ করে কি হলো? হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, আর খালি কি যেন ভাবে, কাউকে কিছু বলছে না। তুমি দেখো তো কিছু জানতে পারো কি না? আমি হাঁ করে ভাবির দিকে তাকিয়ে কথা শুনলাম। স্পর্শের কিছু একটা হয়েছে। আমি এই বাসর ঘর দেখতে দেখতে সব ভুলে গেছি। এখন আবার ভাবি বলাই সব মনে পড়ল। আমি আনন্দ ভুলে চিন্তায় ডুবে গেলাম। ভাবি আমাকে ধাক্কা দিয়ে বলল, আরে কি বললাম, তুমি স্পর্শের থেকে বেশি কাতর হয়ে গেলে। স্পর্শ হয়তো কিছু নিয়ে চিন্তিত আছে, তুমি ওকে স্বাভাবিক করো। তুমি তো ওর বউ, আর তোমাকে যে ভালোবাসে তুমি চাইলে ওকে ঠিক করতে পারবে। সেজন্যই তোমাকে বলছি, এখন তুমি আবার দুশ্চিন্তা শুরু করো না। আচ্ছা ভাবি। ভাবি আমাকে স্পর্শের জন্য অপেক্ষা করতে বলে চলে গেল। স্পর্শ আসলে কি করব সব বলে গেল। আমি স্পর্শ আসলে কিভাবে কি করব ভাবতে ভাবতে সময় পার করতে লাগলাম। এই বুঝি স্পর্শ আসলো, সেই চিন্তায় দরজার দিকে তাকাচ্ছি তো চোখ নিচের দিকে নামাচ্ছি। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে একাই। সারাদিনের ক্লান্তি, তার উপর এভাবে 12টা অবধি বসে থেকে আমি আরও ক্লান্ত হয়ে পড়লাম। আর ক্লান্ত হয়ে আমার চোখে সারা রাজ্যের ঘুম এসে ভিড় করলো। কিন্তু এই স্পর্শের কোনো খবর নেই। এর আগে আমার শাশুড়ি মা আমার ননদ এসে বসে থেকে গেছে। এইমাত্র সিফা বাইরে গেল মা মা করতে করতে। তার 2 মিনিট পরে স্পর্শের আগমন ঘটল রুমে। স্পর্শকে দেখে আমার চোখের ঘুম উধাও। আমি তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে স্পর্শের সামনে এসে দাঁড়ালাম। লজ্জা টজ্জা কোথায় পালিয়ে গেছে কে জানে। আমার চোখে এখন শুধু রাগ ঝরছে। কোথায় ছিলেন উনি? এত লেট কেন করলেন?
স্পর্শ দরজা আটকে আমায় এমন রাগের চোখে তার দিকে তাকিয়ে দেখে তিনি খুব স্বাভাবিকভাবে আমার সামনে এসে দাঁড়ালো। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? একটা কাজে গেছিলাম। কী কাজে গেছিলেন? আমি আপনার জন্য অপেক্ষা করছি, সেটা কি ভুলে গেছেন? নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলতে পারবো না। আমি বললাম, তাই তাহলে আমাকে এত অপেক্ষা করালেন কেন? স্পর্শ বলল, আমি যেখানে ছিলাম, কিন্তু আমার মনটা তোমার কাছে পড়েছিল। তুমি জানো গাড়ি আমি কত হাই স্পিডে চালিয়ে এসেছি। অ্যাক্সিডেন্ট করলে আর বাঁচতাম না, সেটা আমি নিশ্চিত। কিন্তু সেই সবের চিন্তা আমার ছিল না। আমার একমাত্র লক্ষ্য ছিল তোমার কাছে দ্রুত আসা। আপনি খুব বেশি খারাপ। আপনি নিজের ক্ষতি হবে এমন কিছু করছিলেন, অথচ আমার কথা ভাবেননি। আজ যদি আপনার কিছু হয়েছে তো তাহলে আমার কি হতো? আপনি আমাকে একটুও ভালোবাসেন না, একটুও না। আজ এতদিন পর আমাদের এক হওয়ার দিন। আজ কত প্রতীক্ষার পর আমরা এক হচ্ছি। আপনার জন্য সেজে গুজে আমি বসেছিলাম। আপনি সময় মতো আসেননি, আর যখন এসেছেন বিষণ্ণ মুখ নিয়ে এসেছেন। আমার সাথে একটা ভালো করে কথা বলেননি, আমার দিকে একটু ভালো করে তাকাননি। সব ভুলেও আমি এখানে আসার পর ঠিক হয়েছিলাম, কিন্তু আবার সেই অপেক্ষা। আগে আমি আপনাকে সহ্য করতে পারতাম না, অপেক্ষা করিয়েছি, কষ্ট দিয়েছি। সেই প্রতিশোধ কি এখন আপনি নিচ্ছেন আমার উপর? আমি তোমাকে একটা কথা অনেক আগেই বলেছি, আমাকে কখনো ভুল বুঝবে না আর অবিশ্বাস করবে না। যাকে ভালোবাসি তার উপর প্রতিশোধ নেওয়া যায়? আর তখন তুমি, তোমার মন ছেলে মানুষই ছিল। আর তুমি যে আমার মতনই আমাকে পাগলের মতো ভালোবাসো, সেটা আমি জানি, বুঝি। আমি স্পর্শের কথা শুনেও শান্ত হতে পারলাম না, কাঁদতে লাগলাম। স্পর্শ আমার হাত ধরতে যাবে, সেই মুহূর্তে মনে পড়ল ভাবি আমাকে বলেছিল স্পর্শের যখন রুমে আসবে সাথে সাথে আমার তাকে সালাম করতে। আমি নিজের কান্না আটকানোর চেষ্টা করতে করতে কান্না মিশ্রিত গলায় থেমে থেমে সালাম দিলাম। পায়ে হাত দিয়ে সালামকে আমি সমর্থন করি না। আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করতে নেই। আমি মুখে সালাম দিলাম শুধু। সালাম দিতে দেখে স্পর্শের মুখে হাসি ফুটল। আমার হাত ধরে জোর করে কাছাকাছি এনে সালামের উত্তর দিল, আজকে অন্তত আমার উপর অভিমান করো না। আজকে রাতটা আমি আমার এই মায়েরানির সাথে সুন্দরভাবে কাটাতে চাই। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ভালোবাসাময় করতে চাই। দুজন দুজনের চোখে চোখ রেখে অনন্ত সময় কাটাতে চাই। আর বারবার ভালোবাসি ভালোবাসি বলতে চাই। বারবার আমার সেই স্বপ্নে দেখা সেই সময়গুলো কাটাতে চাই। প্রত্যেকটা মুহূর্ত অনুভব করতে চাই। স্পর্শ বললেও আমি ভুলতে পারছি না স্পর্শের সেই বিষণ্ণ মুখটা, যিনি আমাকে পাওয়ার জন্য এত ব্যাকুল হয়েছিল। বিয়ের এই দুদিন কতটা আনন্দ তার মধ্যে আমি দেখেছি। সব কিছু নিচে দাঁড়িয়ে থেকে করেছে, কিন্তু আজ বিকেল থেকেই তার মনটা উদাস উদাস ভাবটা দেখছি। এটা আমি একটুও ভুলতে পারছি না। আমার মনের মধ্যে বিধে আছে যেন। আমার অন্যমনস্ক মলিন মুখ দেখে স্পর্শ আমার গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো খুব নরম সুরে, কি হয়েছে আমার চড়ুই পাখির? আজকে আমি তোমার মুখে শুধু সেই মিষ্টি হাসিটা দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমার মুখের সেই হাসি ছিটে ফোঁটা পাচ্ছি না। তোমার ভেতরে আমি কষ্ট দেখতে পাচ্ছি। সেটা কি আমার জন্যে? এই কষ্টের জন্যে হয়তো আমি দায়ী। আজকে কি হয়েছে সত্যি করে বলুন। আপনি কোথায় ছিলেন? আমাদের বাড়িতে যেতে এত সময় কেন নিলেন? আবার এখনই বা কোথায় চলে গিয়েছিলেন? এসব না জানা পর্যন্ত আমি শান্তি পাবো না। আমি আপনার সাথে থাকতে পারছি না। আমার মনে হচ্ছে আপনি আমার সাথে অভিনয় করছেন, এটা মানতে পারছি না। আমার মনে হচ্ছে এখন আপনি যেটা দেখাচ্ছেন এসব জোর করে দেখাচ্ছেন। আপনি এখনও বিষণ্ণ, আপনার মনটা খারাপ, কিছু নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু আমাকে বোঝাতে চাচ্ছেন না। নিজেকে লুকিয়ে আড়ালে করে রেখেছেন, আমার সাথে অভিনয় করে সবাই চালাচ্ছেন। স্পর্শ আমার কথা শোনে, এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে আর এক হাতে আমার কপালের চুলগুলো সরিয়ে দিতে দিতে মৃদু কণ্ঠে বলল, তুমি খুব চালাক হয়ে গেছো মায়েরানি। অবশ্য আমার ছোঁয়াই হয়েছে। আমার সাথে থাকতে থাকতে অনেকটা আমার মতো হয়ে যাচ্ছে। আই লাইক ইট। তার মানে আমার ধারণাই সত্যি, আপনার কিছু হয়েছে যেটা আমাদের সবার থেকে লুকিয়ে বেড়াচ্ছেন। আমি কিছু লুকানোর মতো ছেলে না। যা হবে স্পষ্ট। যা হয়েছে সেটা কিছুক্ষণ আগে হয়েছে, তাই কাউকে বলার সুযোগ হয়ে ওঠেনি। মানে? আমার সাথে আসো।
স্পর্শ আমাকে টেনে রুম থেকে নিয়ে আসলো। তারপর গেস্ট রুমের পাশে আর একটা গেস্ট রুম কর্নারে ছোট্ট করে, আমি জানতাম না এই রুমে দরজা, এই জন্য এখানে কেউ থাকে না, সেই রুমটার স্পর্শ আমাকে নিয়ে আসলো। রুমটাই এসে আমি আর একটা ধাক্কা খেলাম। একটা মেয়ে বসে আছে বিছানায়, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি গোল গোল চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছি। এই মেয়েটা কে, আর এখানেই বা কী করছে? আর স্পর্শ আমাকে এখানে নিয়ে আসলো কেন? আমি মেয়েটাকে দেখা বাদ দিয়ে স্পর্শের দিকে তাকালাম। কে এই মেয়ে? আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? এই মেয়েটাকে তো আমি চিনি না। আপনার কি হয় এই মেয়ে? স্পর্শ আমাকে ফিসফিসিয়ে বলল। সব একটু পরে বলছি, তুমি আগে ওনার কাছে যাও আর একটু শান্ত করে আসো, ওনার সাথে কথা বলো। আমি চিনি না জানি না, তার সাথে কথা বলতে যাব কেন? আমি কথা বলতে পারবো না। আপনি আমাকে এখানে কেন এনেছেন? এই মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? সত্যি করে বলুন। আজকে আমাদের বাসর রাত, আর আপনি আমাকে একটা অজানা মেয়ের কাছে এনে বলছেন তার সাথে আলাপ করতে, তার কান্না থামাতে। আমি চেয়েও ফিসফিস করে কথা বলতে পারলাম না। আমার গলার স্বর উঁচু হয়ে গেল। কোনো মেয়ে বা তা মানতে পারবে যে তার বাসর রাতে তার স্বামী আর একটা মেয়ের কাছে এনে তার কান্না থামাতে বলছে, তার সাথে আলাপ করতে বলছে? এটা কি কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব? অন্য মেয়ের কাছে এটা স্বাভাবিক হলেও আমার কাছে এটা স্বাভাবিক না। মেয়েটাকে দেখার পর থেকে আমার বুকটা অজানা ভয়ে কেঁপে কেঁপে উঠছে। এ আমার সতীন হতে আসছে না তো? আমি ডাকি চোখে মেয়েটাকে দেখলাম আর একবার। মেয়ের কান্না অফ করে আমাদের দিকে তাকিয়ে আছে ফ্যালফ্যাল দৃষ্টিতে। আমি স্পর্শের দিকে তাকিয়ে আবার চিৎকার করে কিছু বলতে যাব, তার আগেই স্পর্শ আমাকে টেনে রুমের বাইরে। আপনি আমাকে এভাবে টেনে বাইরে নিয়ে আসলেন কেন? এত চিৎকার করছো কেন? বললাম তো বলবো সব কিছু, তার আগে আমার সাথে একটু কথা বলো। আমি পারবো না। সিফাকে বলেন নিজের সতীনের সাথে আমি আলাপ করতে পারবো না। হোয়াট? সতীন মানে কি? তুমি আর আমি ছাড়া বাসায় কেউ জানে না ওর কথা? আমি বড় বড় চোখ করে স্পর্শের দিকে তাকালাম। মানে এই মেয়েকে লুকিয়ে বাসায় নিয়ে রেখেছেন? হ্যাঁ, সবাইকে কাল জানাবো। কি? আপনি লুকিয়ে চুরিয়ে একটা মেয়েকে বাসায় এনে রেখেছেন? সেটা আমাকে গর্বের সাথে বলছেন? এই মেয়ের জন্য আপনি আমাদের বাড়িতে যেতে এত লেট করেছেন, তাই না? সিন ক্রিয়েট অফ করে যা বলছি তাই করো, না হলে কিন্তু এই মেয়েটাকে সত্যি তোমার সাথে সতীন বানিয়ে দেব। আমি কাঁদো কাঁদো মুখ করে স্পর্শের দিকে তাকিয়ে বললাম, আপনি এটা বলতে পারলেন? আজকে প্রথম দিন আপনার আসল রূপ দেখিয়ে দিলেন, তাই না? এই আপনার ভালোবাসা? মুখ গোমড়া করে আমি রুমের ভিতরে ঢুকলাম। স্পর্শ আর ভেতরে এলো না। আমি একাই মেয়েটার কাছে গেলাম। মেয়েটা কান্নাকাটি অফ করে দরজার দিকে তাকিয়েছিল। আমাকে দেখে জড়সড় হয়ে বসলো। আমি গিয়ে দাঁতে দাঁত চেপে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার স্পর্শকে আমার থেকে কেড়ে নিতে এসেছেন, তাই না? আজ আমাদের বাসর, আর আপনার জন্য স্পর্শ আমাকে ধমক দিয়েছে। আপনি কে? হ্যাঁ, স্পর্শের সাথে পরিচয় হলো কি করে? মেয়ে ভয়ে আঁতকে দাঁড়িয়ে পড়ল। এই মেয়ে তো আমার থেকেও বড়, কিন্তু আমার ভয় পাওয়া দেখে মেয়েটা কেঁপে উঠেছে। মেয়েটা বলল, আমিও ওনাকে চিনি না। ওনার নাম কি আমি তাও জানি না। আজ উনি আমার জান বাঁচিয়েছে আর আমাকে আশ্রয় দিয়েছে। কি? আপনি স্পর্শকে চেনেন না? আজকে স্পর্শ আপনাকে বাঁচিয়েছে? কিভাবে বলুন আমাকে সব। মিথ্যে বলে একদম চালাকি করবেন না কিন্তু। আমি কিন্তু আপনাকে একদম উচিত শিক্ষা দিয়ে দিব মিথ্যা কথা বললে। আমি কোনো মিথ্যা বলছি না। আমার নাম সুব্রতা। আজ আমার বিয়ে ছিল। আমি বিয়ের একদিন আগেই পালিয়ে গিয়েছিলাম বয়ফ্রেন্ডের সাথে। আমার বয়ফ্রেন্ডের নাম রোহিত। রোহিত বাজে ছেলে। ওর ইচ্ছে ছিল আমাকে বাসা থেকে বের করে নিয়ে আমার সতীত্ব হরণ করা। ওর রিলেশন চলাকালীন চেয়েছিল, কিন্তু আমি ওর কোনো কিছুতেই সায় দেইনি। সব সময় নিজেকে রক্ষা করতে চেয়েছি, কিন্তু পাগলের মতো ভালোবাসতাম ওকে। এর জন্যই ওর হাত ধরে পালিয়ে বিয়ে করতে চেয়েছিলাম বাড়ির সবার অমতে। কিন্তু আমাকে বিয়ে না করে ও আমার সর্বনাশ করতে চেয়েছিল, সেটা আমি বুঝতে পারি। ও যেদিন আমাকে ওর বন্ধুর বাড়ি নিয়ে যায়, ওর বন্ধুর বাড়ি নিয়ে বিয়ের কোনো ব্যবস্থাই করে না, তখনই আমি সব বুঝতে পেরে যাই। আর আড়াল থেকে ওদের 3 বন্ধুর কথোপকথন শুনতে পাই। ওদের খারাপ উদ্দেশ্য আমি বুঝতে পারি। তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যাকে এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, যার হাত ধরে
নিজের বাবা মার হাত ছেড়ে চলে আসলাম, সেই কিনা আমার ক্ষতি করার পরিকল্পনা করছে। রুমে এসে দরজা আটকে কান্নায় ভেঙে পড়ি। তখনই পালানোর চেষ্টা করি, কিন্তু ভেতর থেকে দরজা লক করা ছিল। এর জন্য আমি পালাতে পারি নাই। আমি সারা রাত রুমে পালানোর জন্য রাস্তা খুঁজি, আর ওরা দরজা ভেঙে আমার রুমে ঢোকার চেষ্টা করে। আমি রুমে বসে শুধু আল্লাহকে ডাকি। সকালের দিকে ওরা দরজা ভেঙে রুমে আসে। ততক্ষণ ব্যালকনি দিয়ে সারি দিয়ে দোতলা থেকে নেমে যাই। জীবন মরণ বাজি রেখে আমি রিস্ক নিই। এখানে থাকলে ওদের হাতে আমাকে মরতে হবে, ওর থেকে শেষ চেষ্টা করি। ওরা আমাকে পালাতে দেখে ফেলায়, তারপর আমার পেছনে তাড়া করা শুরু করে। আমি সারা রাস্তা লুকিয়ে চুরিয়ে ওদের থেকে গা ঢাকা দিয়ে বাঁচি। 11টার দিকে আমি আমার হাজব্যান্ডের গাড়ি অ্যাক্সিডেন্ট করতে গিয়ে বাঁচি। তিনি সময় মতো ব্রেক না করলে তার গাড়িতে চাপা পড়ে মারা যেতাম। তখন আমার পেছনে ছিল আমার বয়ফ্রেন্ড আর ওর 3 জন বন্ধু। আমি ওদের থেকে ভয়ে রোড পার হতে যাই, তখনই অঘটন ঘটে। আর তারপর তিনি আমাকে বাঁচায় ওদের হাত থেকে, আর তারপর আমাকে সকালের নাস্তা করিয়ে আমার বাড়ি নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে বিপদ কমার বদলে আরও বাড়ে। আব্বু আম্মুকে নাকি বর পক্ষের অনেক অপমান করে চলে গেছে। আমি সেখানে যাওয়ার পর আমাকে অনেক বকাবকি করে তারা। তারপর আমার সাথে আপনার হাজব্যান্ডকে দেখে মনে করেন এই আমার বয়ফ্রেন্ড। আমাদের অনেক নাম হয়ে গেছে এই বিয়ে ভাঙার। আমাকে আর বিয়ে দেওয়া যাবে না। আমার ছোট বোন আছে, তাকে কেউ আর পার করা যাবে না, তাদের মুখে কালি পড়ে যাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় আমার পছন্দ করা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেবে। আমার সাথে আর সম্পর্ক রাখবে না। আমার বয়ফ্রেন্ড মনে করে তারা আপনার হাজব্যান্ডকে আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াবে। আমার মুখ দেখবে না, আমার সাথে সম্পর্ক রাখবে না। উনি আমাকে হেল্প করতে গিয়ে বিপদে পড়ে যান। সবাই ধরে বেঁধে আমাদের দুজনের বিয়ে পিড়িতে বসার চেষ্টা করায়, কিন্তু কেউ আমার কথা শুনে না। অবস্থা বেগতিক দেখে উনি আমাকে নিয়ে পালিয়ে আসে। আর আসার পরে সারা রাস্তায় বলে আজ নাকি ওনারও বিয়ে, অনেক লেট হয়ে গেছে। উনি খুব চিন্তায় থাকে। আমারও খুব খারাপ লাগে। আমাকে হেল্প করতে গিয়ে ওনার একটা বিপদ হয়ে গেল। আমার খুব খারাপ লাগে ওনার জন্য। উনি আমাকে বাসায় এনে লুকিয়ে তারপর চলে যান। তারপর এখন আপনারা দুজন এলেন। আমি শুভ্রতার দিকে তাকিয়ে আছি। মেয়েটাকে অনেক ভুল বুঝেছিলাম। আমার ধারণা ভুল। আমি মেয়েটার সাথে কথা বলে তারপর স্পর্শের কাছে চলে এলাম। সব ঠিক আছে কিনা জিজ্ঞেস করলো স্পর্শ। আমি মাথা নাড়লাম। স্পর্শ বলল, যাওয়ার সময় তো ধানি লঙ্কা রূপ ধারণ করে গেলে, আসার সময় তো ঠান্ডা কি করে? আপনি আমাকে আগে বললেই হতো। আমি কি এতটাই খারাপ যে কাউকে সাহায্য করব না? এভাবে একটা মেয়ের সামনে কেউ নিয়ে যায়? কত আজে বাজে কথা হয় না ভাবছিলাম। 2 মিনিট আমি ভয়ে হার্ট অ্যাটাক করে ফেলতাম। শুভ্রতার বলা সব কথা আমি রুমে এসে স্পর্শকে জানালাম। তারপর বললাম, বাসার কাউকে না জানিয়ে ওনাকে আপনি থাকতে দিয়ে দিয়েছেন কেন? সবাইকে জানালে কি সমস্যা হতো? তখন সবাই আমার উপর অনেক রেগেছিল। হঠাৎ করে একটা মেয়ের সাথে আমাকে দেখলে সবাই রং কিছু ভাবতো, যেমনটা তুমি আমায় এতক্ষণ ভাবছিলে। আর তখন তাদের মানাতে আর বোঝাতে গিয়ে আমার আর শ্বশুরবাড়ি যাওয়া হতো না বর্ষেজে। তাই ঝামেলাবিহীন আগে আমার চড়ুই পাখিকে আমার কাছে আনবো, তারপর বাকি সব কাজ। বলেই স্পর্শ আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পিছিয়ে হাত দিয়ে স্পর্শকে থামতে বলে বললাম, একদম আমার কাছে আসবেন না। স্পর্শের মুখটা নিমেষেই আধার চেয়ে গেল, যেন আমার কথা শুনে। থমকানো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ক্যান্ট ইউ বিলিভ মি অ্যাট? আমি স্পর্শের কথা না শোনার ভান করে বিছানার উপর পা তুলে বসলাম আর অসহ্যকর ভঙ্গিতে বললাম, আপনি এখন শান্ত, আমার জন্য খাবার নিয়ে আসেন। আমি সেই দুপুর থেকে না খেয়ে আছি। আপনার চিন্তায় আমার নাওয়া খাওয়া বন্ধ। এখানে আসার পরও কেউ আমাকে খেতে দিল না। আপনিও খাওয়ার খোঁজ নিচ্ছেন না। এ কোথায় এসে পড়লাম আমি? তাড়াতাড়ি যান, আমি খাবার খেয়ে ঘুমাবো। স্পর্শ আমার দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে।
কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। আমি এমন করে কথা বলেছি তা হয়তো স্পর্শ হজম করতে পারছে না। আমি আর চোখে স্পর্শের বোকা চোখের চাহনি দেখছি। স্পর্শ আমার দিকে এগিয়ে এসে ভালো করে জিজ্ঞেস করলো, তোমাকে কেউ খেতে দেয়নি? আমি বললাম না, শুধু বলেছিল। আমি আপনার জন্য খাইনি,